হ্যালো শ্রোতা বন্ধুরা, মোবাইল কানে চেপে যারা ছড়িয়ে ছিটিয়ে আছো ইউনিভার্সিটি ক্যাম্পাসে, কফি হাউসে, মার্কেটে কিংবা বাড়িতে, তারা কি আমাকে শুনতে পাচ্ছ? আমি ইন্দ্রাণী কমিউনিটি রেডিও জেইউ থেকে বলছি, 90.8 মেগাহার্জের স্টুডিও থেকে। হ্যাঁ, আমি ইন্দ্রাণী ভৌমিক। আজকের হেলথ কেয়ার অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর প্রান্তর চক্রবর্তী, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন, কলকাতা মেডিকেল কলেজ। ওনার কাছ থেকে আমরা একটি বিশেষ রোগ সম্পর্কে জানবো, আর জানাটা আমাদের ভীষণভাবে প্রয়োজন, কেন যে অনেক সময় হাফ নলেজ খুব ডেঞ্জারাস হয়ে যায়। ডক্টর চক্রবর্তী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। সবার আগে আমার যে প্রশ্ন আমি আমার কাছে রাখবো, আমি কেন আমাদের সবার তরফ থেকে আমি জানতে চাইব, থ্যালাসিমিয়া রোগটি আসলে কি, মানে কি করে বুঝবো যে কারো থ্যালাসিমিয়া রোগটি, একটা লক্ষণ কি? আচ্ছা, হ্যাঁ, থ্যালাসিমিয়া হচ্ছে একটা রক্তের রোগ। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আচ্ছা এটা ছোঁয়াচে রোগ না এটা জন্ম থেকে হয়। যেটা মনে রাখা দরকার যে আমাদের শরীরে যে রক্ত আছে, লাল রক্ত, এই রক্তটা তৈরি করার জন্য আমাদের শরীরে যেমন অন্যান্য কাজকর্মের জন্য জেনেটিক কোড আছে, সেরকম এই যে হিমোগ্লোবিন তৈরি হয়, যেটা লোহিত কণিকার মধ্যে থাকে, এটাকে তৈরি করার জন্য জেনেটিক কোড আছে। এই কোডে যদি গণ্ডগোল হয় তবেই থ্যালাসিমিয়া নামক রোগটি উদ্ভাবিত হয়, এবং এইখানে নানা রকমের গণ্ডগোলের জন্যই এটা হতে পারে। কিন্তু যেটা আমাদের মনে রাখা দরকার যে থ্যালাসিমিয়া হচ্ছে একটি বংশগত রক্তের রোগ, যেখানে রক্ত মানে হিমোগ্লোবিন ঠিক করে তৈরি হয় না। তাহলে পরের প্রশ্ন যেটা আমার মনে আসছে সেটা হচ্ছে কি, তাহলে কি এটা কোনো, এই রোগটি কোনো জেনেটিক ডিসঅর্ডার, নাকি আপনি এটাকে কোনো ইনফেকশিয়াস ডিজিজ বলবেন? না, কোনো ইনফেকশনের জন্য এটা হয় না। এটা একেবারেই জিনগত, অর্থাৎ জেনেটিক ডিসঅর্ডার। বাবা মায়ের কাছ থেকে তাদের যে কোডগুলো ট্রান্সফার হয়, সেই কোড ট্রান্সফার হওয়ার সময় যদি কিছু গণ্ডগোল ঘটে যায় তাহলে এই রোগটি হয়। থ্যালাসিমিয়া কোনোভাবেই ছোঁয়াচে নয়। এবং আমাকে এই প্রশ্ন করেছেন স্কুলের প্রিন্সিপাল যে বাচ্চাটাকে নেব, থ্যালাসিমিয়ার বাচ্চা, আমার বাকিদের হয়ে যাবে না তো? সেটা কোনোভাবেই হয় না। এবং পরে আপনাদের আরও বোঝাবো যে এমনকি জিনগত রোগ হলেও প্রত্যেকের মধ্যেই যেটা হওয়ার সম্ভাবনা তা কিন্তু নয়। বাবা মার মধ্যে বিশেষ কিছু জিনগঠিত জিনিস থাকলে তবেই রোগটা হতে পারে। আচ্ছা স্যার, পরের যেটা আমার পরের প্রশ্ন সেটা হচ্ছে যে কোনো অসুখে আমরা সাধারণত শুনে থাকি, যেমন ধরুন ক্যান্সার, হ্যাঁ ডিফারেন্ট স্টেজেস আছে, বা জন্ডিস, অনেক টাইপের। তো থ্যালাসিমিয়ার মধ্যে থেকে এরকম কোনো টাইপ আছে না একটাই টাইপ? না, থ্যালাসিমিয়া হচ্ছে একটা পুরো বাস্কেট আর কি। খুব সংক্ষেপে বলতে গেলে যেটা বলা হয়, হ্যাঁ ডিফারেন্ট টাইপ আছে। কারণ এই হিমোগ্লোবিনের মধ্যে গ্লোবিন যেটা থাকে মেনলি, তার আবার অনেক রকম টাইপ আছে, আলফা, বিটা, গামা, ডেল্টা ইত্যাদি। তো কোনটা থাকে না তার উপর সেটা হয়। কিন্তু আমরা পশ্চিমবাংলায় যখন থ্যালাসিমিয়া এই কথাটি ব্যবহার করি, আমরা ইউজুয়ালি বোঝাই বিটা থ্যালাসিমিয়া বা বিটা। এগুলোর ডিটেলস না জানলেও এটা বোঝা দরকার যে রুগীদের যখন আমরা বলি যে তারা কীরকম, সেখানে কিন্তু আমরা তাদেরকে একদম সনাতনী ইংরেজি পদ্ধতিতে ভাগ করি, অর্থাৎ মেজর, মাইনর আর ইন্টারমিডিয়েট। এবং মাইনররা কিন্তু রুগী নয়, মাইনররাই হচ্ছে কেরিয়ার কি আমি সেটা আরও বিশদভাবে বলবো, কিন্তু তারা কিন্তু রুগী নন। আর ইন্টারমিডিয়েট হচ্ছে যাদের রক্ত না দিলেও বেঁচে থাকতে পারেন, আর মেজর হচ্ছে যারা রক্ত ছাড়া বেঁচে থাকতে পারেন না। মানে আলফা, বিটা, গামা আপনি যেগুলো বললেন, তার মধ্যে কোন টাইপের মারাত্মক বেশি? মানে কোন না, টাইপ? মারাত্মক কি আপনারা অনেকগুলোই অনেকভাবে মারাত্মক হতে পারে। আলফাটা অতটা নয়, সেটার অনেক বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে। আমরা যে মারাত্মক অর্থাৎ মেজর দেখি, যাদের রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়, তাদের মধ্যে 70% আমাদের রাজ্যে কিন্তু বিটা, আর বাকি 30% হচ্ছে বিটা মেজর। তার মানে বিটা নিয়েই মেনলি আমাদের গবেষণা এবং কাজ। আচ্ছা, শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে নাকি এই রোগটি ক্রমশ ছড়াচ্ছে, স্ট্যাটিস্টিক্স কি বলে স্যার, সত্যি কি তাই? ছড়াচ্ছে মানে রোগটি বাড়ছে আস্তে আস্তে। তার কারণ হচ্ছে জনসংখ্যা বাড়ছে। যে কোনো জেনেটিক রোগী আমরা জানি যে আমাদের রাজ্যে 10 জন আপাত সুস্থ মানুষের মধ্যে একজন কিন্তু থ্যালাসিমিয়ার বাহক। খুব ভয়ানক স্ট্যাটিস্টিক্স। মানে ধরুন আমাদের 9 কোটি 30 লক্ষ লোকের মধ্যে তার মানে 93 লক্ষ বাহক আছেন। এবার
এরা যখন বৈবাহিক সূত্রে আসছেন এবং তারপর এদের যখন সন্তান হচ্ছে, তাদের মধ্যে এই রোগটা হওয়ার সম্ভাবনা আসছে। তো জনসংখ্যার সঙ্গে সঙ্গে কিন্তু আমার থ্যালাসেমিয়া রোগীর সংখ্যাও বাড়তে থাকবে যদি আমরা কিছু না করি। আচ্ছা স্যার, একটা কথা, মানে ধরুন আপনি বলছেন জনসংখ্যা বাড়ছে তো রোগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে, কিন্তু কিছু তো উপায় আছে হাত থেকে বাঁচার। মানে আপনি কি বলতে পারেন যে কিভাবে এটাকে আমরা প্রিভেন্ট করব? মানে দেখুন, দু রকম হতে পারে, একটা প্রিভেনশন, একটা হয়ে যাওয়ার পরে কিওর। তো সবার আগে আমাদের এক্সপেক্টেড হবে এটাকে প্রিভেন্ট কি করে করব। হ্যাঁ, কিওর করা কতটা ডিফিকাল্ট সেটা কিছুক্ষণ বাদে আমি আলোচনা করব। প্রিভেনশন অবশ্যই করা যায়, কারণ যে কোনো জেনেটিক রোগী আমরা প্রতিরোধ করতে পারি। জেনেটিক বলতে আপনি বলছেন বংশগত, এবং সেটা জন্মের সময় ঠিক হয়ে যায় যে আমি রোগী হতে চলেছি কি না। এবার ব্যাপার হচ্ছে, আমি কিছুক্ষণ আগে একটি কথা বললাম যে মাইনর, এটা একটু কনফিউজিং, কারণ বলেছি যে থ্যালাসেমিয়া মাইনররা রোগী নন। তাহলে এরা কারা? এরা হচ্ছেন বাহক। এই যে ক্যাম্পাসে এত ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি বললাম এদের মধ্যে 10% হচ্ছে বাহক। কিন্তু এরা কি অসুস্থ? এরা একেবারেই অসুস্থ নয়, এরা সম্পূর্ণভাবে সুস্থ এবং এদের এমনি বোঝার কোনো উপায়ও নেই। মানে বাহকের মধ্যে কোনো এই রোগের কোনো কিছুই লক্ষণ দেখা যায় না, কিন্তু তাদের রক্তে এটা উপস্থিত আছে। হ্যাঁ, রক্তে উপস্থিত আছে, তারা এটা বহন করে চলেছে। মানে রক্ত পরীক্ষা না করা অবধি আপনি তাদের আইডেন্টিফাই করতে পারবেন না। শুধু রক্ত পরীক্ষা না, মানে ধরুন এই এখন এত জ্বর হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, আপনি রক্ত পরীক্ষা করলেন, সেই রক্ত পরীক্ষা করেও কিন্তু বোঝা যাবে না এরা বাহক কিনা। আচ্ছা আচ্ছা। সুতরাং বাহকত্ব ধরার জন্য কিছু বিশেষভাবে রক্ত পরীক্ষা করতে হয়, কারণ ওই যে হিমোগ্লোবিনের কথা বলছিলাম তার মধ্যে কিছু কিছু অ্যাবনর্মাল ফ্র্যাকশন কিছু কিছু থাকে এই বাহক বাহিকাদের মধ্যে। তো সেটা ধরতে গেলে বিশেষ পরীক্ষা না করলে কিন্তু ধরা যায় না। এবার আরেকটা প্রশ্ন, এই পরীক্ষাটা কি নাম এবং কোথায় কিভাবে করা যায় সেটা একটু যদি বলেন। পরীক্ষাটা যেটা, সেটা রক্তেরই পরীক্ষা, খুবই কম পরিমাণ লাগে, মাত্র 2 সিসি ব্লাড নেওয়া হয়। তো পরীক্ষাটা যেটা করা হয় সেটা হচ্ছে দুটো, মানে একটা ধরে নিন একটা কম্পোনেন্ট আছে, প্রথমে একটা চালানো হয়, তারপর আরেকটা চালানো হয়। একটা যে পরীক্ষা করা হয় সেটাকে আমরা বলি কমপ্লিট ব্লাড কাউন্ট, অর্থাৎ যারা আমরা এমনি দেখি রক্তকণিকা কতটা আছে সেটা দেখছেন আপনি, যেমন ডাক্তারবাবুরা লিখে দেন না হিমোগ্লোবিন টিসিডিসি জ্বর হলে, তার কিছুটা কম্পোনেন্টের মধ্যে আছে, কিন্তু তার সঙ্গে অনেক রকম ইনফরমেশন থাকে। এই কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে একটা সাসপিশন হতে পারে, কিন্তু এটা থেকেও কিন্তু ডেফিনিটভাবে বোঝার উপায় আপনারা নিশ্চিন্ত হতে পারেন না। সেই জন্য আমরা যে টেস্টটা করি সেটাকে বলে হিমোগ্লোবিনের HPLC, অর্থাৎ এটা নামটা বড় কথা না, এটা হচ্ছে হাই পারফরম্যান্স লিকুইড। নামটা শুনে তো সত্যি খুব ইয়ে লাগছে, কিন্তু খুব টেকনিক্যাল কিছু স্টুডেন্ট আছে ওরাই বুঝবে, কিন্তু মানে এটুকু বুঝতে পারছি সাধারণ মানুষের জন্য এটা কোনো ডিফিকাল্ট কিছু নয়। ইট ইজ নট পেইনফুল অ্যাট অল। না না, পেইনফুল সাধারণ, এবং মেশিনে মাত্র 6 মিনিট এটাকে চালাতে হয়, আর আমাদের রক্ত নিতে 1 মিনিটেরও কম সময় লাগে। আর আরেকটা কথা বলে দিই, যেহেতু এটা বংশগত, আমি যদি আজকে কেরিয়ার হই তাহলে আমি কিন্তু সারা জীবনই বাহক বা বাহিকা, মানে আমার বারবার করার দরকার নেই। আমি ছোটবেলায় করলাম, তারপরে আবার বললো না এখন একবার করি, বিয়ের আগে একবার করি, আবার আমার সন্তান হতে চলেছে করি, সেটা কোনো দরকার নেই। মানে একদম ছাপের মতো, আঙুলের ছাপের মতো, আইদার আমি বাহক বা বাহিকা বা আমি সাধারণ। আর বাহকরা যে একেবারেই স্বাভাবিক হন তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে অমিতাভ বচ্চন, যিনি বিটা থ্যালাসেমিয়ার বাহক, পিট স্যাম্প্রাস যিনি বাহক, জিনেদিন জিদান, এমনকি আমাদের আগের গভর্নর ছিলেন বীরেন জেশা, তিনি আমাদের ল্যাবরেটরিতে এসে জানিয়েছিলেন যে তিনিও বাহক। শ্রোতা বন্ধুরা, আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর আবার ফিরে এলাম। আমরা এখানে উপস্থিত আছি স্টুডিওতে, আমি ইন্দ্রাণী ভৌমিক, আমার সাথে বিশিষ্ট অতিথি উপস্থিত আছেন স্টুডিওতে ডক্টর প্রান্ত চক্রবর্তী, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন অফ কলকাতা মেডিকেল কলেজ। আপনি বলেছিলেন মাইনর এবং মেজর। মাইনরটা তো বুঝতে পারলাম, তাহলে মেজর বলতে আপনি কি বোঝাচ্ছেন? হ্যাঁ, এইবার হচ্ছে বাহকরা কি করে রোগটাকে বহন করে রোগী তৈরি করছে। এটা হচ্ছে একদম আমাদের ক্লাস 9-এ যেভাবে জেনেটিক্স পড়ানো হয়, মেন্ডেল সাহেব যা অনেক বছর আগে বলে গেছেন ঠিক সেইভাবে। সেটা হচ্ছে আমার কাছে এই হিমোগ্লোবিন তৈরি করার জন্য দুটো জিন আসছে, একটা আমার বাবার কাছ থেকে, একটা আমার মার কাছ থেকে। এই একটাতে যদি গণ্ডগোল থাকে তাহলে আমি হব বাহক বা বাহিকা। তার মানে একটা ঠিক কাজ করছে, আরেকটা কাজ করছে না, আমি হয়ে গেলাম বাহক বা বাহিকা।
সিমিলারলি আমি যখন বাহক বা বাহিকা হলাম, তার মানে আমার বাবা বা মার মধ্যে কেউ একজন বাহক বা বাহিকা, বা বংশে কেউ একজন আছে, মানে বাবা মার মধ্যেই একজন হবে। আচ্ছা, এবার আমার বাবাও যদি বাহক হন, আমার মাও যদি বাহক হন, তাহলে কি ঘটতে পারে? তাহলে একটা সময় আসতে পারে যখন দুটো গন্ডগোলের জিনই আমার কাছে আসতে পারে, এবং সেই প্রবাবিলিটিটা হচ্ছে 25% প্রত্যেক জন্মের সময়। অর্থাৎ যদি দুজনেই বাহক বাহিকা হন, বাবা এবং মা, তাদের সন্তান কিন্তু রুগী হয়ে যান, অর্থাৎ যেটাকে আমরা মেজর বলছি, মেজর কেস, সেটাও 25% চান্স। এবং এখানে এটা বুঝে রাখা দরকার যে এই 25% চান্স কিন্তু প্রত্যেকবার, মানে আমার আউটডোরে এরকমও ঘটেছে, আমি একটা ফ্যামিলিকে পুরো বোঝালাম তাদের একটি থ্যালাসেমিয়া আছে সন্তান, কিছুদিন বাদে আবার দেখি চলে এসছে আরেকটি থ্যালাসেমিয়া রুগীকে নিয়ে। কেন তোমাকে যে অত বোঝালাম যে এইভাবে হয়, তুমি এবং তোমার স্ত্রী দুজনেই বাহক হোক, সেই জন্য ছেলেটির হয়েছে, তো তুমি তার জন্য কিছু করলে না? বলো কেন, আপনি তো বলেছিলেন যে সম্ভাবনা হচ্ছে 1/4 রুগী হবে, 1/4 নর্মাল হবে, আর 2/4 অর্থাৎ অর্ধেক হবে বাহক। তো তখন বুঝতে পারলাম যে আমাদের লোককে যখন বোঝাতে হয়, এইটা বোঝাতে হবে যে যদিও আমরা মাত্র 25% বা 1/4 বলছি সম্ভাবনাটা কিন্তু প্রত্যেক। আমি একটু রিপিট করছি। হ্যাঁ, বাবা মা দুজন মাইনর, শিশুর মধ্যে চান্স কতটা থ্যালাসেমিয়া হওয়ার? রুগী হওয়ার সম্ভাবনা 25%। বাবা মায়ের মধ্যে একজন মেজর, শিশুর মধ্যে কতটা চান্স? যদি একজন মেজর হয়, তার মানে কিন্তু তার দুটো জিনিস গন্ডগোল, অর্থাৎ বাবা হচ্ছে রুগী। এবার রুগী যদি হয়, তাহলে কিন্তু তার 100% সন্তানই বাহক হবে। কিন্তু কমনেস্ট যে সিচুয়েশনটা আমরা পাই, সেটা হচ্ছে একজন নর্মাল, একজন বাহক। সেক্ষেত্রে বাচ্চাদের 50% চান্স বাহক হওয়ার, 50% চান্স নর্মাল, কিন্তু 0% চান্স রুগী হওয়ার। এবার ধরুন একটি শিশু কেন, সেই বংশে যদি আরও শিশু জন্মায়, তাহলে কি সবারই একই চান্স থাকবে? না সেখানেও এটা কনফার্ম? তাহলে তো দুজন মেজর হলে তো সেটা থাকবেই, তার মানে এখানে কোনো ডাউটই নেই। এখানে ব্যাপার হচ্ছে যে দুজনেই যদি বাহক হন, তাহলে কিন্তু সন্তানের কিছুতেই থ্যালাসেমিয়া রোগ হবে না বা মেজর হবে না। আচ্ছা, এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই যে আমরা শুরু করলাম প্রতিরোধ থেকে, প্রতিরোধটা ঠিক এইখানে। তার মানে ব্লাড টেস্ট করানোর জন্য রক্ত পরীক্ষা, যাদের দুজনের বিয়ে হচ্ছে, যে কোনো একজন পরীক্ষা করলে কনফার্ম হওয়া যায়? হ্যাঁ, করা যায়। যদি আপনি একদম লিগ্যাল সেন্সে বলেন, সেটা করলেই যথেষ্ট। কিন্তু মাঝে মাঝে আমাদের কিছু প্রবলেম হয় বাহক ডিটেক্ট করতে, HPLC তে, এবং পরে কারো ক্ষেত্রে ইনকনক্লুসিভ থাকি। তাই আমরা কিন্তু বলি দুজনেই করে নিন। অন্তত একজনকে যদি নর্মাল পাই, কারণ মেডিসিনটা কিন্তু 0% 100% হয় না, একটু ওভারল্যাপ থাকে, সেই জন্য একজনকে যদি নর্মাল পাই, অন্যজন বাহক হলে তো কিছু যায় আসে না। আর এখানে আরেকটা বিশাল প্রবলেম ঘটে, সেটা হচ্ছে অনেক বাবা মা আমায় বলেছেন যে তাদের মেয়ের ভবিষ্যৎ আমরা নষ্ট করে দিয়েছি ডিটেক্ট হয়ে যাওয়ার পরে, বাহিকা তার আর বিয়ে হচ্ছে ডিটেক্ট হয়ে যাওয়ার পরে। তো এখানে আমরা একটাই কথা বলি এবং বারবার বলি যে আপনার জানানোর দরকার কি, আর যখন বিয়ে ঠিক হলো আপনারা দুজনেই পরীক্ষা করুন, দিয়ে তখন দেখা গেল। আর যদি কেউ এই একজন বাহিকা, তাদের তো বংশে কখনো থ্যালাসেমিয়া রোগী আসছে না, তার জন্য যদি পিছিয়ে যান, বিয়ে করতে না চান, তো সেখানে বিয়ে না করাই ভালো। সত্যি তাই। আচ্ছা, একটা খুব কঠিন প্রশ্ন, মানে প্রশ্নটা জিজ্ঞেস করতেও আমার লাগছে, কারণ অনেকেই হয়তো শুনছেন যাদের হয়তো কেউ আছে থ্যালাসেমিয়া। একটা বাচ্চা যখন জন্মায়, তাকে দেখে কিছুদিনের মধ্যে মা বাবা বুঝতে পারে, কারণ তার রক্তাল্পতা আপনি যেটা বলছেন, কিন্তু আয়ু কি, কতদিন আয়ু থাকে জেনারেল, এবং সেটাকে কি বাড়ানোর কোনো উপায় আছে? হ্যাঁ, এবার যেটা বলি, তার সাথে আরেকটা জিনিসও বলবেন, কতটা ব্যয় সাপেক্ষ এটা, এই ট্রিটমেন্ট? যদি তাকে ছোটবেলা থেকে রক্ত দিতে হয়, তাহলে দেখা গেছে শুধু যদি আমরা রক্ত দিতে থাকি, তাহলে কিন্তু কেউ 30 বছরের বেশি বাঁচে না। কিন্তু এর সঙ্গে আরেকটা গন্ডগোল থাকে, সেটা হচ্ছে লোহা প্রচণ্ডভাবে শরীরে জমে। আচ্ছা, তো দেখা গেছে লোহা বার করার ওষুধ যদি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আমাদের এখন রুগীরা 50-60 বছর অবধি দিব্যি বেঁচে থাকছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দিব্যি বেঁচে থাকার পেছনে সবচেয়ে বড় যে ব্যাপার, সেটা কিন্তু আর্থিক। পশ্চিমবঙ্গ সরকারের নোটিফিকেশন অনুযায়ী যে কোনো থ্যালাসেমিয়া রুগী যে কোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে রক্ত পেতে পারে, কিন্তু ওষুধগুলো যথেষ্ট দামি। আগে ছিল ইনজেকশন, যেটা 12 ঘন্টা ধরে রোজ শরীরে ফুটিয়ে রাখতে হতো, এবং সেটাতে খরচ হতো মাসে প্রায় 10,000। তার মানে একটা ওষুধের জন্য আপনার বছরে খরচ 1,20,000। তার উপর ইনফেকশন, অন্যান্য প্রবলেম।
একটি শিশুকেও যদি ঠিকভাবে বাঁচিয়ে রাখতে হয় তাহলে প্রত্যেক বছর কিন্তু তার পেছনে 1.5 লক্ষ টাকা মতো খরচ হয়। কোনো কোনো সময় সরকার বা কোনো কোনো এনজিও এরা বহন করে, কোনো কোনো সময় পরিবারকেই এটা পুরোপুরি বহন করতে হয়, এবং এই কারণে আমরা কিন্তু প্রচুর পরিবারকে ভেঙে যেতে দেখেছি। আচ্ছা, রক্তের যে আপনি বলছেন রক্ত দিতে হয় এদের, সেই রক্তটা কি মানে পেশেন্টটা ঠিক ঠিক টাইম মতো পেয়ে যায়, সময় মতো? আমাদের রাজ্যে আমরা গর্ব করে বলি যে আমরা কিন্তু স্বেচ্ছা রক্তদানে অনেক দূর এগিয়ে আছি, এবং আজকে আপনি যেখানে বসে আছেন সেটা কিন্তু এই স্বেচ্ছা রক্তদানের যে মুভমেন্ট হয়েছিল তার একটা পীঠস্থান। তা সত্ত্বেও এই মুহূর্তে আমাদের প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ ইউনিট শর্টেজ আছে আমাদের রাজ্যে। তাহলে স্বভাবতই বুঝতে পারছেন যে রুগীর যখন রক্ত দরকার সবসময় সেটা পাওয়া যায় না। আচ্ছা, সব কিছুই জানলাম। আপনি কি একটা কথা বলতে পারেন, পশ্চিমবঙ্গে এমন কোনো জায়গা আপনি পেয়েছেন যেখানে প্রণ, মানে ধরুন একটা কমিউনিটির ভেতরে তো রিলেটিভসদের ভেতরে বিয়ে হচ্ছে, তো সেক্ষেত্রে ধরুন থ্যালাসেমিয়া রোগটা বেশি ছড়ানোর বোধহয় সম্ভাবনা আছে, তো আপনি কি এমন কোনো জায়গা, এমন কোনো অঞ্চল পেয়েছেন যেখানে এই রোগটা বেশি ছড়াচ্ছে প্রণ? না, এইখানে যেটা বলি আপনাকে সেটা হচ্ছে যে যদি আত্মীয়দের মধ্যে বিবাহ হয় তাহলে কিন্তু এটা থাকে, কিন্তু সেটা ছাড়াও পশ্চিমবাংলায় কিছু কিছু এলাকায় কিন্তু এর প্রাদুর্ভাব বেশি। সেটাই, কোন জায়গা? দক্ষিণে গেলে ডায়মন্ড হারবার এলাকায় এর প্রাদুর্ভাব বেশি, এবং উত্তরবঙ্গে, আমি এই যে ই বিটা এইসব বলছিলাম, উত্তরবঙ্গে ক্যারিয়ারের সংখ্যা প্রচণ্ডভাবে বেশি, এটা আমরা জানি। এবং আমাদের ওই জন্য এখন যে রাজ্য স্তরে বা জেলা স্তরে যে জায়গাগুলো আছে সেখান থেকে এই ডেটাগুলো কালেক্ট করা হচ্ছে। তো তাহলে আপনাদের যে পেশেন্ট তার মধ্যে তো বিপিএলও অনেকে আছে, এরা তার মানে খুবই এদের ব্যয় সাপেক্ষ হয়ে যাচ্ছে ব্যাপারটা। কাজ করি সেখানে 90% ওপর মানুষ হচ্ছে বিলো দ্য পভার্টি লাইন। আচ্ছা আচ্ছা। এবং এদের ক্ষেত্রেই আর্থিক সমস্যাটা ক্রমশ একটা পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা এইভাবে এসে যায়। সেই জন্য আর্থিক দিকটা কিন্তু সবাই মিলে যদি একটা কিছু করার চেষ্টা করে করা যায়, এবং এই রুগীরাও কিন্তু আমাদের সবসময় বলে যে আমরা তো ভালো থাকতে চাই, কিন্তু আমরা চাই যে আমাদের বাবা মারা যে ভুলটা করেছিল পরীক্ষা না করে ভবিষ্যৎ প্রজন্ম যেন সেটা না করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এত অমূল্য কথাবার্তা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আপনাদের সঙ্গে এতক্ষণ উপস্থিত ছিলাম স্টুডিওতে, আমি ইন্দ্রাণী। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, আমি কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ থেকে ইন্দ্রাণী ভৌমিক বলছি। আজকের হেলথ কেয়ার অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর তার সাথে আমি স্বাগত জানাবো আমাদের সাথে যিনি উপস্থিত আছেন, ডক্টর প্রান্তর চক্রবর্তী, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন অফ কলকাতা মেডিকেল কলেজ। ডক্টর চক্রবর্তী, আপনাকে আমরা স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। নমস্কার। আমাদের অনেক কিছু জানার আছে আপনার থেকে, তাহলে আমরা এখন আপনাকে প্রশ্নবাণে জর্জরিত করি। হ্যাঁ, অবশ্যই। প্রথম প্রশ্ন, থ্যালাসেমিয়ার রোগটির ঠিক ঠিক লক্ষণ কি? মানে ধরুন একটি শিশু জন্মালো, মা বাবা কি করে বুঝবে যে তার মধ্যে সেই লক্ষণ আছে? ঠিক কোন মুহূর্তে তাকে আপনাদের কাছে নিয়ে আসা উচিত? হ্যাঁ, প্রথমে বলে নেওয়া দরকার যে থ্যালাসেমিয়া হচ্ছে একটি রক্তের রোগ, অর্থাৎ এই রোগে রক্ত ঠিকভাবে তৈরি হয় না, এবং ঠিকভাবে তৈরি না হলে রক্তের নানা রকম কাজ আছে, রক্ত ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। তাই যখন একটি শিশুর শরীরেও রক্ত ঠিকভাবে তৈরি হয় না, তখন যেটা হয় সাধারণত মা বাবারা আমাদের এসে বলেন যে মনে হচ্ছে কেমন যেন ঝিমিয়ে পড়েছে, আগে একটু খেলাধুলো করছিল এখন সেরকম খেলাধুলো করতে পারছে না, খাওয়া দাওয়া ঠিক করে করছে না, কিরম প্রাণ চঞ্চল ভাবটা কমে যাচ্ছে। যারা রুগী হয় অর্থাৎ থ্যালাসেমিয়া রুগী, তাদেরকে আমরা বলি থ্যালাসেমিয়া মেজর, তাদের কিন্তু মোটামুটি 1 বছরের মধ্যেই ধরা পড়ে। কেউ কেউ আছেন যাদের পরেও এটা ধরা পড়ে, কারণ তাদের ক্ষেত্রে রোগটা অতটা সাংঘাতিক হয় না, কিন্তু আমরা যখন রুগী বলতে বোঝাচ্ছি তাদের কিন্তু 1 বছরের মধ্যেই ধরা পড়ে, শিশু অবস্থাতেই ধরা পড়ে, এবং বাবা মা নিজেরাই অনেক সময় ধরতে পারেন যে কোথাও একটা গন্ডগোল আছে, তারপর তারা ডাক্তারবাবুর কাছে। রঙের কোনো পরিবর্তন বা ধরুন পেটের সাইজ বা আপনার ধরুন বারবার অসুখে পড়ছে এরকম কিছু? অনেক কিছুই হতে পারে, যেটা সবচেয়ে বেশি ওইটুকু বয়সে, সেটা তো বাচ্চা তো তখন কথা বলতে পারে না, সুতরাং তার যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা বলি, যে সে যেভাবে বাড়ছিল, যেভাবে সে
সমস্ত জিনিস শিখছিল আগ্রহ ভরে, যেভাবে সে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াতো, সেটা কেমন যেন একটা খামতি থাকতে শুরু করে। এবং তার সঙ্গে যেটা হয় সেটা বাবা মারা অনেক সময় নাও বুঝতে পারেন, কারণ আমাদের চামড়া তো সাহেবদের মতো নয়, সুতরাং সেখানে এই রঙের পার্থক্য বোঝা যাবে না। ডাক্তারবাবু যেটা প্রথমে দেখেন, দেখবেন অনেক সময় চোখটা দেখেন, জিভটা দেখেন, তারপর পেটে হাত দিয়ে দেখেন যে পেটে একটু স্প্লিন, যেটাকে প্লিহা বলা হয়, সেটা একটু বড় কিনা, এবং তখনই কিন্তু তিনি সন্দেহ করেন। কারণ রক্তাল্পতার জন্য কিছু কিছু জিনিস হয়, কিন্তু রক্তাল্পতা মানেই কিন্তু থ্যালাসেমিয়া নয়। আমাদের দেশে রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়ার প্রধান কারণ কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি। আমরা যতই বলি ভালো খাওয়া দাওয়া করছি, কিন্তু ঠিকভাবে করছি না বলেই এটা হয়। এবার ধরুন একটি শিশু পৃথিবীতে এসেছে, সে তো তার অনেক কিছু চাওয়া পাওয়া নিয়ে, সে তো দায়ী না তার এই অসুখটার জন্য। তাহলে দায়ী কে? আপনি বলছেন এটা জেনেটিক অর্থাৎ বংশগতি, তার বংশ থেকে এসছে। তাহলে যাতে বংশ থেকে কোনো শিশুর মধ্যে এই রোগ না আসে, তার জন্য বাবা মার কি করা উচিত? না, এখানে যেটা বলি যে হ্যাঁ, বাচ্চাটি কোনো অংশেই দায়ী নয়। দায়ী কে? তাহলে দায়ী হচ্ছে তার বাবা মা, এবং তারাও তো ইচ্ছাকৃতভাবে কখনোই এরকম একটা জিনিস চাইবেন না যে বাচ্চার এরকম একটা সাংঘাতিক রোগ হোক যেখানে রক্ত না দিলে বাইরে থেকে সে বাঁচবে না। এটা হয় কারণ আমরা হয়তো সঠিক তথ্যটা জানি না যে কি অসুবিধা। কারণ জেনেটিক রোগ হলে কি হয়, একটা হয় রুগী আর একজন হয় বাহক। বাহকরা রোগটাকে বহন করে রুগীকে দান করে। তাহলে বাহক কারা? যখন এই শিশুটি জন্মালো যার থ্যালাসেমিয়া রোগ আছে, তাহলে বাহক হচ্ছে তার বাবা এবং মা। এবং আগের মানে বংশের আগের কেউ ছিল তাদেরটা তাহলে কোনো রকম না, তাদের আগেও থেকে থাকতে পারে। কারণ আমি যখন আপনাকে বোঝাবো তখন কিন্তু বুঝতে পারবেন যে বাবা এবং মা দুজনে বাহক হলেই যে সন্তানের থ্যালাসেমিয়া হবে তা কিন্তু নয়। সুতরাং তাদের আগেও যে ছিল না বাহক সেটা নয়, কিন্তু রুগী থাকলে জানতে পারতো। আমাদের অনেক সময় বাবা মারা বলেন দূর দূর আমাদের বংশে ওসব কোনোদিন নেই, আপনি কি বলছেন বংশগত? আরে নেই মানে কি, জিনের গন্ডগোলটা আছে, সেটা প্রকাশিত হয়নি। তাহলে কি আপনি বলছেন বিয়ের আগে রক্ত পরীক্ষা করা জরুরি? একেবারেই জরুরি। কেন বলছি সেটা বলেনি। সেটা হচ্ছে যে আমাদের এই যে রক্ত তৈরি করার জন্য এই যে লোহিত কণিকা, রেড ব্লাড সেল, তার মধ্যে হিমোগ্লোবিন থাকে, এবং এই হিমোগ্লোবিন তৈরি করার জন্য দুখানা জিন আমাদের থাকে, একটা পাই বাবার কাছ থেকে, একটা পাই মার কাছ থেকে। এবার দুটোই যদি ঠিক থাকে তাহলে ঠিকঠাক তৈরি হবে, কোনো অসুবিধা হবে না। আমি ঠিকঠাক জন্মালাম, কোনো অসুবিধা হবে না। এবার একটাতে যদি গন্ডগোল থাকে, অর্থাৎ বাবার কাছ থেকে যেটা এলো বা মার কাছ থেকে যেটা এলো তার একটার মধ্যে যদি গন্ডগোল থাকে, তাহলে কিন্তু আমি বাহক বা বাহিকা হয়ে গেলাম। শ্রোতা বন্ধুরা, অনেক প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনেও আছে, আমার মনেও আছে। তাহলে আমি পরের প্রশ্নে যাই। আপনি বলছেন যে বাহক একজন হলে সেই সমস্যা দেখা দেবে, তো বাবা মা দুজনেই যদি বাহক হয়, আর সেটা জানবই বা কী করে? আর আপনি যে রক্ত পরীক্ষার কথা বলছিলেন, এই পরীক্ষাটা কোথায় গেলে করা যায়? হ্যাঁ, এবার বলি যে আমি যখন বাহক হলাম তখন কিন্তু আমি রুগী নই, এটা বোঝা দরকার। অর্থাৎ আমার শারীরিক কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। একটি জিনের কাজ অন্য জিন নিয়ে সে দিব্যি আমায় চালিয়ে যাচ্ছে। এবং বাহকরা যে সম্পূর্ণ সুস্থ হয় সেটা আপনি কিছু সেলিব্রিটি বাহকদের কথা জানলেই বুঝতে পারবেন। যেমন ধরুন অমিতাভ বচ্চন, পিট স্যাম্প্রাস, জিনেদিন জিদান, এরা সবাই কিন্তু বিটা থ্যালাসেমিয়ার বাহক। তো বাহক হচ্ছে সম্পূর্ণ সুস্থ। এবার আমি বাহক হলাম কেন না, আমার বাবা এবং মার মধ্যে একজন কেউ তার একটা জিনে গন্ডগোল ছিল, অর্থাৎ সেও আমার মতো বাহক ছিল। এবার আমার বাবা এবং মা এরা দুজনেই যদি বাহক হন, তাহলে তাদের দুজনেরই একটা করে গন্ডগোলে জিন আছে। তাহলে একটা সম্ভাবনা বা প্রবাবিলিটি থেকে যায় যে দুটোই গন্ডগোলে জিন আমার শরীরে চলে আসতে পারে। তখন কিন্তু রক্ত তৈরি হবে না, তখন কিন্তু আমি থ্যালাসেমিয়া রুগী বা থ্যালাসেমিয়া মেজর, যাকে বাইরে থেকে রক্ত না দিলে সে বাঁচতে পারবে না। আমরা সাধারণ মানুষরা না অনেক সময় ভেবে থাকি না বাবা রক্ত পরীক্ষা করাবো না, রোগ ধরা পড়লেই মুশকিল। কিন্তু সেটা বোধহয় ঠিক নয়। এখানে তো রোগ ধরা পড়ছে না, এটা আপনি একটা স্ট্যাটাস সিম্বল বলতে পারেন। এটা তার মানে এরকম কিছু না যে রোগটা ধরা পড়েছে যে আমি একটা মারাত্মক কিছু, বরং আমি বেঁচে গেলাম, আমার উত্তরসূরি বেঁচে গেল। হ্যাঁ, মানে আপনার কাছে মূল প্রশ্নটা হচ্ছে আপনি অমিতাভ বচ্চনের ক্লাবে জয়েন করবেন কি, তাই না? আপনি জয়েন করুন, আপনি আপনার স্ট্যাটাসটা জেনে নিন। বাবা মা তো ছেলে মেয়েদের অনেক কিছুই দেয়, শিক্ষা দীক্ষা সবকিছু, এটাও যে কতটা জরুরি তা আপনার থেকে আমরা জানলাম। আচ্ছা, এবার ধরুন কোন একটা বিবাহ মানে হয়েছে, তারা বিয়ের আগে টেস্ট করায়নি এবং দ্য লেডি শি ইজ ক্যারিং,
তো গর্ভাবস্থায় কি আমরা ভ্রূণকে টেস্ট করে জানতে পারি ওই বাচ্চাটির মধ্যে থ্যালাসেমিয়া আছে কিনা? হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে গর্ভাবস্থায় টেস্ট করার দরকার হবে কিনা। ধরুন বিবাহ হয়ে গেছে, এখন প্রেগনেন্ট, সেই অবস্থায় এলেন, যদি আমাদের কাছে প্রথম 3 মাসের মধ্যে আসেন, আমরা সঙ্গে সঙ্গে ওনার রক্ত পরীক্ষা করব এবং ওনার হাজব্যান্ডের রক্ত পরীক্ষা করব। যদি দেখা গেল কেউই বাহক নয় বা ওদের মধ্যে একজন বাহক, তাহলে ল্যাঠা চুকে গেল, তাহলে আমার আর কোনো চিন্তাই রইল না। কারণ যদি একজন বাহক হন তাহলে 50% চান্স থাকছে, এবার দুজনেই বাহক, দুজনেই বাহক মানে 25% চান্স থেকে যাচ্ছে যে শিশুটির রোগ হতে পারে, অর্থাৎ সে থ্যালাসেমিয়া রোগী হতে পারে। তার মানে প্রিলিমিনারি স্টেজে আমরা প্রিলিমিনারি স্টেজে যেটা করতে পারি সেটাকে আমরা বলি প্রিনেটাল ডায়াগনোসিস, অর্থাৎ গর্ভস্থ অবস্থায় আমরা পরীক্ষা করে বলে দিতে পারি যে ফিটাসটি আছে তার থ্যালাসেমিয়া রোগ হবে কিনা। এবং ভারতীয় সংবিধান অনুযায়ী, ভারতীয় আইন অনুযায়ী যদি দেখা যায় যে শিশুটির থ্যালাসেমিয়া হতে যাচ্ছে, তাহলে আইনগতভাবেই আপনি সেখানে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করতে পারেন যাতে শিশুটি ভূমিষ্ঠ না হয়। এই আইন কিন্তু আমাদের দেশে প্রায় 50 বছরের পুরনো। আচ্ছা, আপনি বলছেন যে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ হচ্ছে রক্তাল্পতা, বা আবার এটা কি রক্তাল্পতা মানেই থ্যালাসেমিয়া নয় না, কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে থ্যালাসেমিয়া মানে তার শরীরে রক্তের অভাব। তার মানে কি, আমরা তো জানি হিমোগ্লোবিন মানে আয়রন, তার মানে কি তার শরীরে আয়রন নেই বা আছে, বা রক্ত হচ্ছে না, রক্তকণিকা তৈরি হচ্ছে না, এটা ঠিক কোন অবস্থায়? হ্যাঁ, এইটা বলি। আগেও বলছিলাম যে আমাদের দেশে রক্তাল্পতার প্রধান কারণ হচ্ছে লোহা কম, আয়রন ডেফিসিয়েন্সি। থ্যালাসেমিয়ায় কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো কেন না, লোহা আমাদের শরীরে ঢুকছে, আমরা যাই খাচ্ছি সেগুলো, কিন্তু যেহেতু জিনে আমার কোডে গন্ডগোল আছে, আমার মেশিন তৈরি করতে পারছে না, লোহাগুলো সব স্টক হচ্ছে। এবং থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে এটা মেইনলি হয় যে দুটো জায়গায়, সেটা হচ্ছে লিভার এবং হার্ট। তাই কি আপনি বলছিলেন পেটের সাইজ বড় হয়? না, পেটের সাইজ বড় হয় অন্য কারণে। সেটা হচ্ছে আমরা যখন গর্ভস্থ অবস্থায় থাকি তখন কিন্তু আমাদের লিভার এবং স্প্লিনেই রক্ত তৈরি হয়। আচ্ছা আচ্ছা। বড় বয়সে বলি আমাদের রক্ত তৈরি হয় মজ্জায়, ওই হাড়ের মধ্যে মজ্জা থাকে সেখানে। তো কি হয়, এবার শরীর মনে করে যে রক্ত বোধহয় ঠিকঠাক তৈরি হচ্ছে না, কম কেন, তাহলে হয় না আউটসোর্সিং করে, তখন কি করে মজ্জাটা আউটসোর্সিং করে দেয় লিভার স্প্লিনকে, যে তোমরাও চেষ্টা করো। তারাও চেষ্টা করে, তারাও বিশাল বড় হয়ে যায়, কিন্তু রক্ত তো তৈরি হবে না, কারণ আমার যে ম্যানুফ্যাকচারিং ফর্মুলা সেটাতে গন্ডগোল আছে। তার মানে আয়রন ডেফিসিয়েন্সি নয় এটা? না, আয়রন ডেফিসিয়েন্সি নয়। এখানে রোগীদের আমরা বারবার বলি যে আপনারা যে সব খাদ্যে আয়রন বেশি থাকে সেগুলো অ্যাভয়েড করুন, এবং আয়রন বার করার জন্য আমাদেরকে লাখ লাখ টাকার ওষুধ ব্যবহার করতে হবে। আপনি একটু বলুন কি ধরনের খাবার এদের মানে আপনি ডায়েট থেকে বাদ দেবেন? না, ডায়েট থেকে বাদ দেওয়ার জন্য যেগুলো আমরা নর্মালি জানি, যেমন ধরুন মিট, মাংস বা সবুজ শাকসবজি বা খেজুর, এগুলো তো বলি আমরা আয়রন রিচ। তো আমরা যেটা করি, বাচ্চাদের তো ওরমভাবে রেস্ট্রিক্ট করা যায় না, যেটা সবসময় বলা হয় যে অতিরিক্ত আয়রনযুক্ত খাদ্য খাবেন না, কিন্তু তার থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যখন আপনাকে 10টা বোতল রক্ত দেওয়া হলো, তখন আপনাকে কিন্তু এবার লোহা বার করার ওষুধও শুরু করতে হবে। দেখা গেছে প্রচুর বাবা মা, এবং আমাদের রাজ্যে এটা বেশি ঘটে বিশেষ করে আর্থিক কারণে, কারণ রক্ত দেওয়াটা কিন্তু সরকারি আইন অনুযায়ী যে কোনো সরকারি হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীরা বিনামূল্যে রক্ত পান, তাহলে সেটাতে খরচ লাগছে না, তাহলে রক্তটা সে পেয়ে যাচ্ছে, কিন্তু লোহাটা কিন্তু জমে যাচ্ছে। এটা যখন পৃথিবীতে একসময় ছিল যে লোহা বার করার ওষুধ আবিষ্কৃত হয়নি, তখন দেখা যেত যে কোনো থ্যালাসেমিয়া রোগী 30 বছরের পর আর বাঁচে না, হয় তার হার্ট ফেল করে, নয়তো তার লিভার ফেল করে। তো সেই কারণে দুটো জিনিস সাইমালটেনিয়াসলি দরকার। একটা হচ্ছে হ্যাঁ, রক্ত দিয়ে তাকে যতটা সুস্থ স্বাভাবিক করা যায়, স্কুল কলেজে পড়াশোনা, তার দৈনন্দিন কাজকর্ম, সেগুলো স্বাভাবিক থাকবে, একদম স্বাভাবিক তো থাকতেই হবে, নয়তো তো আমার চিকিৎসা বিজ্ঞান কি করতে আছে। আর 2 নম্বর হচ্ছে যে অতিরিক্ত লোহাটা জমছে সেটাকে কিন্তু বার করে দিতে হবে। এখন আমরা ছোট্ট একটা বিরতি নেব, আবার আমরা ফিরে আসবো স্টুডিওতে। আবার ফিরে এলাম বিরতির পরে। আমি ইন্দ্রাণী ভৌমিক, আমি কথা বলছি কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ থেকে। আমার সঙ্গে আছেন ডক্টর প্রান্তর চক্রবর্তী, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন, কলকাতা মেডিকেল কলেজ। ওনার থেকে আমরা জরুরি তথ্য জেনে নিচ্ছি থ্যালাসেমিয়া রোগটি সম্পর্কে। ডক্টর চক্রবর্তী, আপনি বলছিলেন যে এদেরকে রক্ত দিতে হবে, থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য রক্ত দরকার।
এরকম কি কোনো পার্টিকুলার পিরিয়ড আছে না ঠিক 1 মাস পরে দিতে হবে বা 2 মাস পরে দিতে হবে, এভাবে কি আপনারা? না, মেডিসিনে পুরো ব্যাপারটাই আমরা যেটা বলি যে আমরা ইন্ডিভিজুয়ালাইজ করি, যার যখন রক্ত দরকার তার স্বাভাবিক জীবনযাপনের জন্য সেইভাবেই করা হয়, এবং সেই জন্যই এদের রেকর্ড কিপিং এগুলো জরুরি। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে যখন তার রক্তটা দরকার সেটা পাওয়া, এবং সেইখানেই একটা প্রশ্ন চলে আছে স্বেচ্ছা রক্তদানের। অনেকেই আমরা পশ্চিমবাংলায় যেটা দেখতে পাই, একটা প্রশ্ন আমি আপনাকে ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, ধরুন অনেক দূরে থাকে, একটি গ্রামের দিকে একটি পেশেন্ট আছে, এবং সে কি করে বুঝবে, তার কোন সিমটমস বলে দেবে যে তার এই মুহূর্তে রক্ত দরকার, সেটা জানা ভীষণ দরকার। আমরা কিন্তু এটা রুগীদের বাড়ির লোকদের উপর ছাড়ি না যে সে বুঝবে তখন, কারণ সে যতক্ষণে বুঝবে ততক্ষণে কিন্তু তার হিমোগ্লোবিন 3-4 হয়ে গেছে এবং সেখানে একটা ডিজাস্টার হতে পারে। সুতরাং এটা কিন্তু সেই যিনি চিকিৎসা করছেন তাকে যে থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ হতে হবে তাও না, বাচ্চাবেলায় যে কোনো শিশু চিকিৎসক বা এমনি যে আমরা জেনারেল ফিজিশিয়ানও বলি তারাও পারেন, তারা কিন্তু দেখে এগুলো ঠিক করেন এবং তারা একবার বুঝে যান যে হ্যাঁ ঠিক আছে, এর 3-4 সপ্তাহ বাদে বাদে কমে বা এর 6 সপ্তাহ বাদে বাদে কমে, এবং প্ল্যান্ড ওয়েতে দিলে দেখা গেছে যে এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কথা বলছিলাম, তাদের বৃদ্ধি মানসিকভাবে এবং শারীরিকভাবে এটা সবচেয়ে ভালো। তার মানে তাদের একটা রেগুলার চেক আপে থাকাটা ভীষণ দরকার, প্রচন্ডভাবে। আচ্ছা, আপনি বলছেন এদের রক্ত দরকার, তাহলে এরা রক্তগুলো ব্লাড ব্যাংক থেকে ঠিক সময় মতো রক্ত পেয়ে যাচ্ছে? হ্যাঁ, ঠিক সময় মতো রক্ত তো পাওয়া যায় না, কারণ জানেন ব্লাড ব্যাংক, এবার ব্যাংকে আপনি টাকা জমা না করলে তো টাকা পাবেন না, সুতরাং এখানেও আপনাকে রক্ত দান করতে হবে, সেই রক্ত জমবে তবে এরা পাবে। এবং এদের জন্য যেটা হয়, অনেকের সময় এরা অফিসের কলিগদের অ্যাপ্রোচ করেন, অনেকে পাড়ার লোকদের করেন, এবং আমাদের পশ্চিমবাংলায় স্বেচ্ছা রক্তদান অনেকটাই আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ঘাটতি কিন্তু স্যার, আমি যখন এই স্টুডিওতে আসছিলাম নিচেই দেখলাম রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সেটা দেখে না আমার মানে খুবই ভালো লাগলো। না, যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু রক্তদান যে স্বেচ্ছা রক্তদান আন্দোলন তার একটি পীঠস্থান। হ্যাঁ, আজ থেকে ধরুন প্রায় 50 বছর আগে এখানে কিন্তু সেই আন্দোলনের বীজ রোপণ হয়েছে। আপনি আমাকে একটা কথা বলুন, আমি ইচ্ছুক রক্ত দিতে, হ্যাঁ, কিন্তু আমি জানি না আমার শরীরে এমন কিছু রোগ আছে, এবার সেই রক্ত ডাইরেক্ট কি আপনারা পেশেন্টদের দিচ্ছেন, না তাকে অন্যরকম ভাবে কিছু ফিল্টারে বা পরিশ্রুত করার ব্যবস্থা করছেন, বা আমরা সবাই কি রক্ত দিতে পারি? না, আমরা যদি আমাদের শরীরে সেরকম কোনো রোগ না থাকে, বিশেষ করে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি বা HIV, তাহলে আমরা রক্ত দিতে পারি। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, আমি তো স্বেচ্ছায় রক্ত দিচ্ছি, সুতরাং ব্যাপারটা যেন স্বেচ্ছায় হয়, এরকম যেন না হয় যে আমি ওই ক্লাবের ওখানে রক্তদান করতে যাচ্ছি কারণ আমাকে একটা ছাতা দেবে। এইটা করতে গেলে কি হয়, হয়তো আমি কোনো রোগের কথা চেপে গেলাম, কারণ যে ডাক্তারবাবু থাকেন তার কিন্তু কর্তব্য আপনার কাছে জেনে নেওয়া। মানে ব্লাড সুগার থাকলে দিতে পারবে, ব্লাড সুগার থাকলেও কিছু ক্ষেত্রে পারে না। আচ্ছা, পারে না, সেগুলো সমস্ত ওই ডাক্তারবাবু, সেই জন্যই যে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে ডাক্তারবাবুরা থাকেন, তাদেরকে পরিষ্কার করে বলে নেওয়া দরকার। তাতে আপনি যদি নাও দেন, তাতে কিন্তু এটা হচ্ছে না যে আপনি একটা বিশাল ক্ষতি করে ফেললেন সমাজে, আপনার ওই রক্তটা গিয়ে যদি অন্যের ক্ষতি করে, সেই ক্ষতিটা কিন্তু অনেক বেশি। এবার ধরুন ব্লাড ব্যাংক থেকে রক্ত এলো, এবার সেটা ডাইরেক্ট আপনি পেশেন্টকে দিচ্ছেন না, রক্ত কালেকশনের পরে মানে স্ক্রিনিংটা হলো, প্রথম হচ্ছে রক্তদাতাকে আমরা জিজ্ঞেস করলাম তার লাইফস্টাইল কিরকম, তার আগে জন্ডিস হয়েছিল কিনা, তার হেপাটাইটিস বি সি হয়েছিল কিনা, তার HIV টেস্টিং কখনো হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে চেপে গেল, তারা ধরুন জানতে পারলেন না। তারপরেও কিন্তু আমরা অন্তত 5টা থেকে 6টা টেস্ট করি। কি ধরনের এগুলো? এই টেস্টগুলো যেগুলো করা হয়, এগুলো হচ্ছে ইনফেকশাস ডিজিজ মার্কার বলি আমরা, বা ট্রান্সমিশন ট্রান্সমিটেড ডিজিজ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো করা হয় গোটা ভারতবর্ষ জুড়ে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV যেটা এইডস করে, এবং ম্যালেরিয়া এবং সিফিলিসের পরীক্ষা। এবার কিন্তু যেটা দেখা যায় যে এইসব টেস্ট করার পরেও মাঝে মাঝে কখনো ট্রান্সমিশন হতে পারে, কিন্তু সেটা খুব রেয়ার। তার জন্য উন্নত প্রযুক্তি আস্তে আস্তে আসছে, যেগুলোকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড টেস্টিং, যেখানে আরো আগে ধরা যায় যে এই রক্তটা থেকে অন্য কারো কোনো ইনফেকশন হতে পারে কিনা। প্রযুক্তি আসছে, এটা কি কোনো ব্যয়সাপেক্ষ ব্যাপার নাকি সবার সাথে আপনারা করতে পারবেন? যথেষ্ট ব্যয়সাপেক্ষ। আমরা মেডিকেল কলেজে একটা প্রজেক্ট হিসেবে এখন কিছু বাচ্চাদের একটা জীবন আশা প্রজেক্টে দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে একটা ইউনিট রক্ত পরীক্ষা করতে গেলে 800 টাকা খরচ হয়। এমনি একটি থ্যালাসেমিয়া রোগীকে বাঁচাতে হলে বছরে অন্তত 1.5 লক্ষ টাকা খরচ হয়। তারপর ধরুন বছরে যদি সে 800 টাকার 12টি ইউনিট নেয়, তাহলে খরচ আরো বেড়ে গেল।
সুতরাং এগুলো আলটিমেটলি কি হয়, যখন স্বেচ্ছা রক্তদাতারা এগিয়ে আসেন এবং যখন আমাদের হাতে যথেষ্ট অর্থ আসে যে আমরা ব্লাড ব্যাংকের উন্নতি করব, তখন এই জিনিসগুলো আরো স্মুথ হয়। কিন্তু মেন কথা এখনো আমি বলছি সেটা হচ্ছে এই রোগটাকে প্রতিরোধ করা, প্রিভেন্ট করা, এবং তার জন্য রক্ত পরীক্ষাটা কিন্তু ব্যয় সাপেক্ষ নয়, সেটা বিনামূল্যে গোটা রাজ্যে করা। আপনি যেটা নিউক্লিক অ্যাসিড টেস্টেড বা ন্যাট টেস্টেড ব্লাডের কথা বলছেন, সেটা তার মানে আর ফিল্টার করার দরকার নেই, এটাকে আমরা ফিল্টার ব্লাড হিসাবে ধরে নেব। না, ফিল্টার করেন না, ফিল্টার সেইভাবে করা যায় না। যদি কোনো ভাইরাস থাকে তো পৃথিবীতে আজ অবধি কোনো ফিল্টার আবিষ্কৃত হয়নি। একটু জানতে ইচ্ছে হচ্ছে কিরকম কত ধরনের ভাইরাস থাকতে পারে রক্তে। এখন যা দেখা গেছে প্রায় 200 রকমের ভাইরাস থাকতে পারে, সবকটা টেস্টিং তো করা হয় না, কিন্তু সেগুলো ক্ষতিকর নয়। অনেক তথ্য আপনার থেকে জানলাম। সবশেষে ডাক্তারবাবু, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইবো, এই রোগকে প্রতিরোধ করার জন্য আপনি কি আমাদের সমাজকে কোনো মেসেজ দিতে চান? না, সমাজকে মেসেজ দেওয়ার থেকেও যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় প্রত্যেকের জানা দরকার যে সে থ্যালাসেমিয়া বাহক কি না। কারণ আমাকে এখানে আমার কলেজের ছেলেমেয়েরাও জিজ্ঞেস করে, তাহলে কি আমি যখন ধরুন কাউকে ভালোবেসে ফেললাম, আমি কি আগে জিজ্ঞেস করবো সে বাহক কি না, তারপর এগোবো? আমরা সেটাতেও কখনো বলি না এটা দরকার নেই। হ্যাঁ, একজন যদি বাহক হন, একজন যদি না হন, তাহলে তার শিশুর থ্যালাসেমিয়া হবেই না। কিন্তু দুজন বাহক যদি ঠিক করে তারা বিয়ে করবে, কোনো আইনেই আমরা তাদের আটকাবো না। কিন্তু তারা যদি জানে তারা দুজনেই বাহক, তাহলে আমাদের এই কলকাতা শহরের বুকেও কিন্তু ফেসিলিটি আছে যেখানে আমরা গর্ভস্থ অবস্থায় টেস্ট করে বলবো বাচ্চাটির থ্যালাসেমিয়া হতে যাচ্ছে কিনা। সুতরাং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোনো খরচ না করে, হ্যাঁ, আজকাল এমনি কোনো ব্লাড টেস্ট করতে গেলে 600-700 টাকা খরচ হয়। এই টেস্টটা কিন্তু সরকার এই আর্থিক অবস্থাতেও করে রেখেছে যে কোনো লোক, এটা কোনো বিপিএল, বিলো পভার্টি লাইন, অ্যাবাভ পভার্টি লাইন, ওসব কোনো ব্যাপার নেই। যে কোনো মানুষ হেঁটে গিয়ে যে কোনো থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ ইউনিট, যেগুলো সবকটা সরকারি মেডিকেল কলেজে আছে, না সব গভর্নমেন্ট হসপিটালে নেই, গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে আছে, এবং কিছু কিছু সাব ডিভিশনাল হাসপাতাল যেমন ডায়মন্ড হারবার, যেমন ওদিকে কুচবিহার, এখানেও আছে। মোটামুটি এখন প্রত্যেকটি জেলায় একটি করে ইউনিট আছে, এবং যারা এই টেস্টটা করতে গিয়ে সরকারের কিন্তু খরচ হচ্ছে 600 থেকে 700 টাকা, কিন্তু যে কেউ কিন্তু বিনামূল্যে করাচ্ছে। এই সুযোগটা অন্তত নিন, নিজে জানুন যে তিনি অমিতাভ বচ্চন কিনা, দিয়ে তারপর তারা সেইভাবে যদি জীবনযাপন করেন, তাহলে অন্তত থ্যালাসেমিয়া রোগ নিয়ে 10 বছর বাদে আমাদের প্রোগ্রাম করতে হবে। আপনার মুখ থেকে আমি শুনবো, আপনি তাহলে কলেজ স্টুডেন্ট বা যারা আছেন তাদেরকে রক্তদানের জন্য একটু না, তার রক্তদানের জন্য তো উদ্বুদ্ধ হতেই হবে। এবং এখানে প্রশ্ন আসে, থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা করতে গেলেও, রক্তদান করতে গেলেও বলে বাবা মাকে জিজ্ঞেস করব। তো যাই হোক, সেখানে আমি বলি যে বাবা অনেক কিছু তো করছো, বাবা মাকে জিজ্ঞেস না করে, যদি বাবা মা না বোঝে, যথেষ্ট বয়স হয়েছে, নিজেরা করো। কারণ নিজেদের যদি না বাঁচাতে পারো, আজকে তোমার বাড়িতে কোনো থ্যালাসেমিয়া রুগী নেই, 5 বছর বাদে কিন্তু কেউ জন্মাতে পারে। কারণ মুখ দেখে কখনোই বোঝা যায় না যে থ্যালাসেমিয়া আছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর চক্রবর্তী, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং এত অমূল্য কথা আমাদের সাথে শেয়ার করেছেন। এই জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আমি ইন্দ্রাণী ভৌমিক, আমি কথা বলছি কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ থেকে। আমাদের সঙ্গে আছেন ডক্টর প্রান্তর চক্রবর্তী।